গল্প শুরু হয় এক নির্জন মার্কেটকে দিয়ে, যেখানে সব দোকান বন্ধ, রাস্তায় একটাও মানুষ নেই, চারিদিকে এমন অস্বাভাবিক নীরবতা যে মনে হয় পৃথিবীটাই থেমে গিয়েছে। এই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই দেখা যায় একটি পরিবার খুব সাবধানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছে। তাদের প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলা। তারা কেউ কথা বলছে না, শুধু হাতের ইশারায় যোগাযোগ করছে। এতটাই সতর্ক যে সামান্য শব্দ যেন মৃত্যু ডেকে আনতে পারে। মনে হচ্ছে এই পৃথিবীতে এখন বেঁচে থাকার মাত্র একটাই নিয়ম, নীরবতা। এখানে শব্দ করা মানেই নিজের বিপদ ডেকে আনা। এই পরিবারের মেন কর্তা ছিল লি এবং তার স্ত্রী ইভলিন, বড় মেয়ে রিগান যে ছোটবেলা থেকেই শুনতে পায় না, আর আছে দুই ছেলে মার্কাস ও সবচেয়ে ছোট বো। বো এখনো পুরো পরিস্থিতির ভয়টা ঠিকভাবে বোঝে না, আর সেটাই ভবিষ্যতের বিপদের ইঙ্গিত দেয়। মার্কেটের ভিতরে জিনিস সংগ্রহ করার সময় হঠাৎ বো উপরের আলমারিতে একটি খেলনা রকেট দেখতে পায়। কৌতূহলবশত সেটি নামাতে গিয়ে রকেটটি তার হাত থেকে পিছলে পড়ে যেতে থাকে। সেই মুহূর্তে যেন সবার হৃদস্পন্দন থেমে যায়, কারণ এখানে সামান্য শব্দ মারাত্মক হতে পারে। ঠিক তখনই রিগান বিদ্যুতের মতো দ্রুত হাত বাড়িয়ে রকেটটিকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলে এবং অল্পের জন্য তারা একটি বড় শব্দ হওয়ার থেকে বেঁচে যায়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। লি ইশারায় বকে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? পরিস্থিতি বুঝে সবাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। লিতেই প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নেয়, কারণ এই নীরব পৃথিবীতে অন্ধকার নামার আগেই নিরাপদ আশ্রয়ে পৌঁছানোই সবচেয়ে জরুরি। বাড়ি ফেরার ঠিক আগে আবারও বিপদে শুরু হয়। বউ লুকিয়ে সেই খেলনা রকেটটা তুলে নিয়ে আসে। রকেটটি ব্যাটারিতে চলতো, মানে চালু হলেই শব্দ হবে। মুহূর্তেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে। লি দ্রুত রকেটটি নিয়ে ব্যাটারি খুলে আলাদা করে রাখে, কিন্তু বউ রকেটটি না পেয়ে কেঁদে ফেলতে যায়। এই নীরব পৃথিবীতে সেই কান্নাও ভয়ঙ্কর হতে পারে। শেষ পর্যন্ত সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বোর মুখের কষ্ট দেখে রিগানের খারাপ লাগে, তাই ভাইকে শান্ত করতে সে চুপি চুপি ব্যাটারি ছাড়া রকেটটি তার হাতে দিয়ে দেয়। কিন্তু সে বুঝতে পারে না বো অজান্তেই ব্যাটারিগুলো হাতে তুলে নেয়। এবার চারজন একই লাইনে নির্দিষ্ট পথে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকে। পথে দেখা যায় একসময় আলো, গাড়ির শব্দ আর মানুষের কোলাহল ভরা শহর এখন সম্পূর্ণ জনশূন্য। কোথাও কোনো মানুষের শব্দ নেই, এমনকি পাখির ডাকও শোনা যায় না। চারিদিকে শুধু ভয়ঙ্কর নীরবতা। মনে হয় পৃথিবীতে এখন খুব অল্প মানুষই বেঁচে আছে, আর এই পরিবারটি তাদেরই একজন। বাড়ি ফেরার পথে পরিবারটি আগের থেকেই এক লাইনে বালি ছড়িয়ে রেখেছিল, যাতে হাঁটার সময় কোনো শব্দ না হয়। সবাই খালি পায়ে সেই বালির উপর পা ফেলে এগোচ্ছিল। সামনে বড়রা আর পেছনে ছোট্ট বউ, হাতে তার প্রিয় রকেট। সে কিছুই বোঝে না, বরং খেলনাটি পেয়ে বেশ খুশিই ছিল। কিন্তু হঠাৎ সব কিছু বদলে যায়। এক জায়গায় বউ রকেটটির ভিতরে ব্যাটারি লাগিয়ে সেটিকে চালু করে দেয়। সঙ্গে সঙ্গে রকেট থেকে জোরে মিউজিক বাজতে শুরু করে। রিগান কিছুই শুনতে পায় না, কিন্তু লি আর ইভলিন শব্দটা শুনেই জমে যায়। লি দৌড়ে বোর দিকে ছুটে রকেটটি বন্ধ করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘন জঙ্গল থেকে গুলির গতিতে ছুটে আসে এক ভয়ঙ্কর দানব এবং মুহূর্তের মধ্যেই বোর কাছে পৌঁছে যায়। লি চেষ্টা করেও আর সময় মতো পৌঁছাতে পারে না। সবার চোখের সামনে দানবটি বউকে তুলে নিয়ে অদৃশ্য হয়ে যায়। এক মুহূর্তে সব কিছু থেমে যায়, আর তাদের নিঃশব্দ পৃথিবী আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বোর মৃত্যুর এখন 1 বছর পরের ঘটনা দেখানো হয়। অবিশ্বাস্য হলেও সত্যি যে পরিবারটি এখনো বেঁচে আছে। শোককে বুকে নিয়েই তারা এই নীরব পৃথিবীতে টিকে থাকার নিয়ম শিখে ফেলেছে। এখন তারা আগের চেয়েও অনেক বেশি সতর্ক, অনেক বেশি পরিকল্পিত। ছোটখাটো চিকিৎসা নিজেরাই করে। বাইরের পৃথিবী যতই ভয়ঙ্কর হোক, ভিতরে তারা একটি নিয়মতান্ত্রিক জীবন গড়ে তুলেছে। এমনকি বাড়ির ভিতরে লি একটি রিসার্চ রুম বানিয়েছে। দেয়ালে টাঙানো মানচিত্র, ছড়ানো নোট, বিভিন্ন যন্ত্রপাতি, এই সব কিছু দিয়ে সে দানবের সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করছে। তার একটাই লক্ষ্য, ওদের দুর্বলতা খুঁজে বের করা। এবং ধীরে ধীরে পরিষ্কার হয় দানবগুলোর আসল ক্ষমতা। তারা দেখতে পায় না, কিন্তু তাদের শ্রবণ শক্তি অবিশ্বাস্য রকম তীক্ষ্ণ। কয়েক কিলোমিটার দূরের ক্ষীণতম শব্দও তারা শনাক্ত করতে পারে। বাতাসের সামান্য কম্পনও তাদের দৃষ্টি আকর্ষণ করে, আর একবার শব্দ পেলেই তারা বিদ্যুতের গতিতে সেই দিকে ছুটে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আক্রমণ করে ফেলে। সবচেয়ে ভয়ানক বিষয়, তাদের চামড়া লোহার থেকেও শক্ত। বন্দুকের গুলি বা সাধারণ অস্ত্র দিয়ে তাদেরকে থামানো প্রায় অসম্ভব। তাই লি তার পরিবারকে বোঝায়, এই দানবের সঙ্গে লড়াই করে নয়, বাঁচতে হলে তাদের হার মানাতে হবে নীরবতার মাধ্যমে। সম্পূর্ণ নীরবতাই এখন তাদের একমাত্র অস্ত্র কিংবা একমাত্র ঢাল। বেঁচে থাকার লড়াইয়ে লি কোনো ঝুঁকি নেয় না। সে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেয়, যাতে দানবরা কাছাকাছি এলেই আগেভাগেই সতর্ক হওয়া যায়। বাড়ির সিঁড়ি আর চলার পথে বিশেষ চিহ্ন তৈরি করা হয়েছে, ঠিক সেই জায়গায় পা ফেললে শব্দ হবে না। প্রতিটি পদক্ষেপ এখন হিসেব করে নেওয়া। বাড়ির নিচে তৈরি হওয়া একটি আন্ডারগ্রাউন্ড বাংকার, সেখানেই বসে লি দানবদের জন্য গবেষণা চালায়। সে জানতে পারে তার এলাকায় মোট 3টে দানব রয়েছে। তার লক্ষ্য একটাই, ওদের দুর্বলতা খুঁজে বের করা। রেডিওর মাধ্যমে সে পৃথিবীর অন্য প্রান্তেও সাহায্যের
সংকেত পাঠাতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। এর মাঝেই সে রিগানের জন্য একটি হিয়ারিং অ্যাম্পলিফায়ার তৈরি করে, কিন্তু এবার জানা যায় যে অ্যাভলিন গর্ভবতী। খুব শীঘ্রই তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে। আর এখানেই সবচেয়ে বড় ভয়, নবজাতক শিশুর কান্না। এই পৃথিবীতে সেই শব্দ মানেই মৃত্যু ডেকে আনা, তাই আগেভাগেই তারা প্রস্তুতি নিয়ে রাখে। একটি সাউন্ড প্রুফ বক্স তৈরি করা হয়। শিশুটি কাঁদলে তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে সেই বক্সের ভিতরে রাখা হবে, যাতে কোনো শব্দ বাইরে না আসে। এই পরিবার জানে এখানে আবেগের চেয়ে প্রস্তুতি বেশি জরুরি, কারণ 1 মিনিটের অসাবধানতা মানেই সবকিছু শেষ। এই পৃথিবীতে টিকে থাকতে হলে সবসময় সতর্ক থাকতে হবে, কিন্তু রিগানের একটা সীমাবদ্ধতা আছে, সে শুনতে পায় না। তবুও সে চায় বাবাকে সাহায্য করতে। একদিন সে আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে এগিয়ে যায়, কিন্তু লি তাকে ভিতরে যেতে বাধা দেয়। সেখানে মাইক্রোফোন, রেডিও আরো নানান সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। ভুলবশত সামান্য শব্দ বের হলেও দানবটা টের পেতে পারে। লির কাছে এটা অযথা ঝুঁকি নেওয়ার মতো বিষয় নয়, কিন্তু রিগান বিষয়টা অন্যভাবে নেয়। তার মনে পড়ে 1 বছর আগের সেই দিনটা, যেই দিন সে বোর হাতে রকেট দিয়েছিল। তাই সে ভাবতে শুরু করে তার বাবা হয়তো এখন তাকে বিশ্বাস করে না, হয়তো সেই ঘটনার জন্যই তার বাবা তাকে দূরে সরিয়ে রাখছেন। ধীরে ধীরে তার মনে একটা কষ্ট জমে। এই সময় লি তার জন্য বানানো হিয়ারিং অ্যাম্পলিফায়ারটি দেন, কিন্তু রিগান হতাশ হয়ে যায়। আগেও এমন অনেক যন্ত্র বানানো হয়েছে, কোনোটাও ঠিক মতো কাজ করেনি। তাই সে বিরক্ত হয়ে যন্ত্রটাকে ফেলে দেয়, কিন্তু লি হার মানে না। সে আবারও সেটি তুলে রিগানের হাতে তুলে দেয়। পরের দিন লি ঠিক করে মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরতে যাবে। এই নীরব পৃথিবীতেও বেঁচে থাকতে হলে খাবারের ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু রিগানও যেতে চায়। বাবাকে অনুরোধ করে তাকে সঙ্গে নিতে, কিন্তু লি রাজি হয় না। সে ইশারায় বোঝায় তোমার মা বাড়িতে একা থাকবে, তুমি ওর খেয়াল রাখো। এই কথাটাই রিগানের মনে গভীর আঘাত করে। তার মনে হয় তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। রাগ আর কষ্ট নিয়ে সে নিজের ঘরের দিকে ফিরে যায়। কাঁদতে কাঁদতে হঠাৎ তার চোখে পড়ে বাবার দেওয়া সেই হিয়ারিং অ্যাম্পলিফায়ারের উপর। কিছুক্ষণ দ্বিধার পর সে যন্ত্রটি পড়ে আর অবাক হয়ে বুঝতে পারে এটা সত্যি কাজ করছে। অনেক দিন পর বাইরের পৃথিবীর শব্দ তার কানে পৌঁছায়। বাতাসের আওয়াজ, চারপাশে নীরবতার ভিতরে লুকিয়ে থাকা সেই ছোট ছোট আওয়াজ, সবকিছু যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ তার মনে পড়ে যায় বোর কথা, সেই দিনের ঘটনা, সেই রকেট, আর তার বুক ভেঙে যায়। সে এখনো বিশ্বাস করে যে তার ভুলের কারণেই তার ভাই মারা গিয়েছে। অপরাধ বোধ আর কষ্ট তাকে গ্রাস করে ফেলে। শেষমেশ রাগ আর অভিমানে সে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে ইভলিন একা। বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে একটি বস্তায় ভরে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। ঠিক তখনই সিঁড়িতে লাগানো একটি পেরেক বস্তায় আটকে সেটা সোজা হয়ে দাঁড়ায়। ধারালো পেরেকটি সেই জায়গায় যেখানে নির্দিষ্ট চিহ্ন দেখে পা ফেলতে হতো। ইভলিন বিষয়টি খেয়ালই করে না, কিন্তু এই ছোট্ট অবহেলাই খুব শীঘ্রই এক ভয়ানক বিপদের সূচনা হতে চলেছে। নদীর ধারে লি ও মার্কাস মাছ ধরছিল। কিছুক্ষণ পর লি মার্কাসকে নিয়ে একটি ঝর্ণার কাছে যায়। সেখানে পৌঁছে সে ইশারায় বোঝায় এখানে কথা বলা যাবে। ঝর্ণার প্রবল শব্দ তাদের কণ্ঠ সেখানে ঢেকে দেয়। এই প্রথমবার অনেকদিন পর তারা ভয় ছাড়াই স্বাভাবিকভাবে কথা বলতে পারে। ঝর্ণার পাশে বসে বাবা আর ছেলের মধ্যে এক খোলা আলাপ হয়। মার্কাস অনেক দিনের একটা প্রশ্ন করে, তিনি কি বোর মৃত্যুর জন্য রিগানকে দায়ী মনে করে? লি দৃঢ়ভাবে জানায় বোর সঙ্গে যা ঘটেছে তাতে কারো কোনো দোষ ছিল না, এটা ছিল এক ভয়ানক দুর্ঘটনা মাত্র। মার্কাস তাই বলে রিগান এখনো নিজেকেই দোষী ভাবে। সে মনে করে সেদিন তার ভুলের জন্যই বউ মারা গিয়েছে। লির উচিত তাকে বলা সে নির্দোষ। এই কথাগুলো লির মনে গভীরভাবে গেঁথে যায়। অন্যদিকে রিগান চলে যায় সেই জায়গায় যেখানে তার ছোট্ট ভাই বউকে দানব হত্যা করেছিল। সেই খেলনা প্লেনটি সে সামনে রেখে দেয়, যে খেলনার জন্য সবকিছু শুরু হয়েছিল, এবং স্মৃতির ভারে সে সেখানেই বসে পড়ে। এদিকে মাছ ধরা শেষ করে লি ও মার্কাস বাড়ি ফিরছিল। তাদের যেতে হচ্ছিল একটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে। সামনে লি, পিছনে মার্কাস। হঠাৎ মার্কাস দূরে একটি নির্জন বাড়ি দেখতে পায়। ঠিক তখনই এক বয়স্ক লোক তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে, কারণ সে কিছুক্ষণ আগেই তার স্ত্রীকে হারিয়েছে। তাই তার আর বাঁচার ইচ্ছে নেই। হঠাৎ সে ইচ্ছাকৃত করে জোরে চিৎকার করে উঠে। লি সঙ্গে সঙ্গে বিপদ বুঝতে পারে এবং দ্রুত মার্কাসকে নিয়ে লুকিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দানবটি ছুটে এসে সেই বয়স্ক লোকটিকে নির্মমভাবে হত্যা করে। ঘটনাটা চোখের সামনে দেখে মার্কাস আতঙ্কে জমে যায়, কিন্তু লি তার মুখ চেপে ধরে রাখে, কারণ এই পৃথিবীতে কান্নার শব্দ মৃত্যু ডেকে আনতে পারে। বাড়িতে একা বসে ইভলিন হাতে নিয়ে থাকে বোর ছবি। ছেলের স্মৃতিতে তার চোখ ভিজে উঠে। নীরব বাড়িটা যেন আরো ভারী হয়ে ওঠে। ঠিক তখনই হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়। সময় এসে গেছে এই ভয়ঙ্কর পৃথিবীতেই তাকে এক নতুন সন্তানের জন্ম দিতে হবে। পরিস্থিতি সামলাতে সে দ্রুত বেসমেন্টের দিকে এগোয়, যেখানে সব প্রস্তুতি রাখা আছে। কিন্তু তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় তার পা গিয়ে পড়ে সেই ধারালো পেরেকের উপর, যেটা কিছুক্ষণ আগেই সোজা হয়ে দাঁড়িয়েছিল। পেরেকটি তার পায়ে গেঁথে যায়। অসহ্য যন্ত্রণায় তার শরীর কেঁপে উঠে। তবুও সে
সে চিৎকার করে না, মুখ চেপে ধরে ব্যথা সহ্য করে, কিন্তু তার হাত থেকে ছবির ফ্রেমটি পড়ে যায়। মাটিতে পড়ে সেটি ভেঙে জোরে শব্দ করে ওঠে। নীরবতার মধ্যে সেই শব্দটা যেন বজ্রপাতের মতো শোনায়। ইভলিন কষ্ট করে তার পা পেরেকটি থেকে টেনে বের করে। রক্ত ঝরছে, ব্যথায় মুখ লাল হয়ে গিয়েছে, তবুও সে একটাও শব্দ করে না, কারণ সে জানে এই পৃথিবীতে একটি আওয়াজ মানেই মৃত্যু ডেকে আনা। লেওড়াতে লেওড়াতে সে নিচে নেমে জরুরি লাল সতর্কতা লাইট জ্বালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বিপদের সংকেত জ্বলে ওঠে। লাল সতর্কতার আলো জ্বালানোর পর ইভলিন ধীরে ধীরে উপরের দিকে উঠছিল। ঠিক তখনই সে এমন কিছু দেখে যাতে তার নিঃশ্বাস থেমে যায়। ভয়ঙ্কর দানবটি ইতিমধ্যেই তাদের বাড়ির পাশে পৌঁছে গিয়েছে, কারণ ছবির ফ্রেম ভাঙার সেই একটি মাত্র শব্দই যথেষ্ট ছিল। ভয়ে ইভলিন দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তার সামনে এখন দুটো যুদ্ধ, একদিকে তীব্র প্রসবের বেদনা, অন্যদিকে বাড়ির ভিতরে ঘুরে বেড়ানো মৃত্যুর ছায়া। এদিকে মাছ ধরে লি ও মার্কাস বাড়ি ফিরছিল। দূর থেকেই তারা দেখতে পায় লাল সতর্কতার আলো জ্বলছে। লি সঙ্গে সঙ্গে বুঝতে পারে ইভলিন বিপদে। সে আর দেরি না করে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়ির ভিতরে ইভলিন হঠাৎ বেসমেন্টে একটি টাইমার দেখতে পায় এবং মুহূর্তের মধ্যেই তার মাথায় একটি পরিকল্পনা আসে। সে কয়েক সেকেন্ডের একটি টাইমার সেট করে সেটিকে একটি কোণে রেখে দেয় এবং দ্রুত সে অন্য একটি কোণে লুকিয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, দানবটির দৃষ্টি সরানো। দানবটির সামান্য নড়াচড়া শব্দ টের পেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। প্রায় সে ইভলিনের কাছে পৌঁছে যায়, তবুও ইভলিন নিঃশব্দে নিজেকে সামলে রাখে। ঠিক যখন দানবটি একদম তার কাছে এসে দাঁড়ায়, অমনি টাইমারের অ্যালার্ম বেজে ওঠে। শব্দ শুনে দানবটি বিদ্যুতের গতিতে সেই দিকে ছুটে যায়। এই সুযোগে ইভলিন দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু মূল দরজার কাছে পৌঁছে সে থমকে যায়, কারণ বাইরে আর একটি দানব ঘুরে বেড়াচ্ছে। এখন সে দুই দানবের মাঝখানে আটকে পড়েছে। দূর থেকে লি ও মার্কাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। বাড়ির চারপাশে দানব ঘুরছে এটা পরিষ্কার। লি বুঝতে পারে এখন সরাসরি বাড়িতে ঢোকা মানেই আত্মহত্যা, কারণ ওদের শরীর এতটাই শক্ত যে বন্দুক দিয়েও খুব একটা লাভ হবে না। তাই সে আগেই বানানো একটি পরিকল্পনা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। মার্কাসের হাতে টর্চ তুলে দেয়, এরপরে ইশারায় বলে তোমাকে ফ্লেয়ার রকেট ছুড়তে হবে। বাড়ির নিরাপত্তার জন্য এই রকেটগুলো আগেই সেট করে রেখেছিল জরুরি অবস্থার জন্য। মার্কাস দেরি না করে দৌড়ে যায়। তার কাছে একটাই, দানবদের মনোযোগ অন্যদিকে সরানো। এদিকে ইভলিন উপরের তলায় বাথরুমে ঢুকে বাথটবের ভেতর আশ্রয় নেয়। তীব্র প্রসবের বেদনায় সে প্রায় ভেঙে পড়ছে। আর বেশিক্ষণ ব্যথা চেপে রাখা তার পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই তার চাপাশেষকি শব্দ শুনে দানবটি ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে আসে। ইভলিন বুঝে যায় এবার হয়তো শেষ। দানবটি যেই তার সামনে এসে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে আকাশে হঠাৎ তীব্র আলো আর প্রচন্ড শব্দ হয়। মার্কাস ফ্লেয়ার রকেট ছুড়ে দিয়েছে। শব্দ শুনেই দানবটি ইভলিনকে ছেড়ে সেই দিকে ছুটে যায়। সুযোগ পেয়ে ইভলিন আর নিজেকে আটকে রাখতে পারে না। সে চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার ফ্লেয়ার রকেটের শব্দে পুরোপুরি ঢেকে যায়। দূর থেকে রিগান আকাশে ফ্লেয়ার রকেটের আলো আর শব্দ দেখতে পায়। সে বুঝে যায় বাড়িতে কিছু একটা ঘটেছে। দেরি না করে সে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। এদিকে লি বন্দুক হাতে নিয়ে সাবধানে বাড়ির ভিতরে ঢোকে। সিঁড়ির উপর তার চোখে পড়ে রক্তমাখা পায়ের ছাপ। বুক ধক ধক করতে থাকে। সে ধীরে ধীরে সেই দাগ অনুসরণ করে এগোয়। রক্তের চিহ্ন তাকে নিয়ে যায় বাথরুম পর্যন্ত। সেখানে পৌঁছে সে দেখে বাথটব রক্তে ভরা। মুহূর্তেই তার মনে হয় ইভলিন আর বেঁচে নেই। শোকে ভেঙে পড়ে সে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই শাওয়ার রুমের কাচের ভেতর থেকে একটা হাত ভেসে ওঠে। সেটা ইভলিনের হাত। লি হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ইভলিন বেঁচে আছে। আর শুধু তাই নয়, সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু আনন্দ করার সময় নেই, কারণ এই পৃথিবীতে নবজাতকের কান্না সবচেয়ে বড় বিপদ হতে পারে। তাই লি এক মুহূর্ত দেরি না করে ইভলিন আর শিশুটিকে নিয়ে বেসমেন্টে নেমে যায়। সেখানে আগের থেকে প্রস্তুত রাখা সানপ্রুফ বক্সে শিশুটিকে রাখবে বলে। বেসমেন্টে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কাটা এবার সত্যি হয়ে যায়। নবজাতক শিশুটি কেঁদে ওঠে। নিরাপত্তার মধ্যে সেই কান্না যেন বজ্রপাতের মতো শোনায়। আর দূরে থাকা দানবটি সঙ্গে সঙ্গে শব্দের দিক বুঝে তাদের দিকে ছুটে আসে। সময় খুব কম। লি দ্রুত আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে দরজাটা একটি মোটা ম্যাট্রেস দিয়ে শক্ত করে ঢেকে দেয়, যাতে শব্দ বাইরে না যায়। তারপর শিশুর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে সানপ্রুফ বক্সের ভিতরে রাখে। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই কান্নার শব্দ পুরোপুরি থেমে যায়। অন্তত বাইরে থেকে কিছুই শোনা যায় না। দানবটি বাইরে ঘোরাঘুরি করলেও ভিতরের নিরাপত্তা তাদের আপাতত বাঁচিয়ে দেয়। সবকিছু সামলে লি ইভলিনকে জানায় সে একটা গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেয়েছে। দানবগুলোর একটি দুর্বলতা আছে। খুব শিগগিরই সে একটি বিশেষ যন্ত্র তৈরি করবে, যা ব্যবহার করে তাদের মোকাবেলা করা সম্ভব হতে পারে। অন্ধকার ভেতরে এই প্রথমবারের মতো একটা কি নাচের আলো জ্বলে ওঠে।
অন্যদিকে রিগান দ্রুত বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই মাঠের মাঝখানে একটি আলো জ্বলতে দেখে সে থেমে যায়। অন্ধকারের মধ্যে সেই আলো অস্বাভাবিক লাগে। কৌতূহল আর উদ্বেগ নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না তার সামান্য পায়ের শব্দ অনুসরণ করে একটি দানব তার পিছনে চলে এসেছে। ঠিক যখন দানবটি ঝাঁপিয়ে পড়তে যাবে তখন হঠাৎ রিগানের হিয়ারিং অ্যাম্পলিফায়ার থেকে তীক্ষ্ণ কড়া এক ফ্রিকোয়েন্সির শব্দ বেরিয়ে আসতে শুরু করে। সেই শব্দে দানবটি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে, যেন শব্দটা তার অতি সংবেদনশীল শ্রবণ অঙ্গকে ভেতর থেকে আঘাত করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সহ্য করতে না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রিগানের নিজের কানেও তীব্র ব্যথা হচ্ছিল, কিন্তু দানবটি সরে যেতেই শব্দটা বন্ধ হয়ে যায়। কি হলো, কেন হলো, সে কিছুই বুঝতে পারে না। বিভ্রান্ত হয় সে আবার আলোর দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে আলোটি আসছে একটি টর্চ থেকে। টর্চ তুলতে গিয়ে হঠাৎ কেউ তার হাত ধরে ফেলে। চমকে উঠে সে তাকায়, সে মার্কাস। ভয়ে ঝোপের আড়ালে লুকিয়েছিল সে। বোনকে দেখে তার ভয় কিছুটা কমে যায়। এদিকে আন্ডারগ্রাউন্ড রুমে বসে ইভলিং ভিতর থেকে কাঁপছিল, কারণ তার সন্তানরা এখনো বাইরে আর দানবরা আশেপাশেই ঘুরছিল। আতঙ্কে সে লিকে জানায় তার খুব ভয় করছে। যদি দানব তাদের বাচ্চাদের খুঁজে পায়, সে অনুরোধ করে যত দ্রুত সম্ভব ওনাদের খুঁজিয়ে আনতে হবে। লি তার স্ত্রী ও শিশুকে নিরাপদে রেখে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে আগে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে। সৌভাগ্যবশত সেই মুহূর্তে দানবটি আশেপাশে নেই, কিন্তু যাওয়ার আগে বাড়িটাকে দানবটি তছনছ করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যে একটি পানির পাইপ ভেঙে যায়, আর ভাঙা পাইপ থেকে পানি সরাসরি আন্ডারগ্রাউন্ড রুমের দিকে ঢুকতে শুরু করে। দুর্ভাগ্যজনকভাবে লির চোখে বিষয়টি পড়ে না। তার পুরো মনোযোগ এখন সন্তানদের খুঁজে পাওয়া। এদিকে মার্কাস ও রিগান বিশাল এক শস্য সংরক্ষণ ট্যাঙ্কারের উপর লুকিয়ে আছে। তারা একটি ছোট্ট আগুন জ্বালায় এই আশায় যে সেই আলো দেখে তার বাবা বুঝতে পারবেন তারা কোথায় আছে। অন্ধকার মাঠের মাঝে সেই ছোট্ট আগুনটাই এখন তাদের একমাত্র সংকেত। লি অন্ধকার মাঠে চারিদিকে খুঁজে বেড়ায়, চোখে শুধু উদ্বেগ। কোথাও মার্কাস আর রিগানের কোনো চিহ্নই নেই। চারপাশ নিস্তব্ধ, আর সেই নীরবতাই তাকে আরো আতঙ্কিত করে তোলে। এদিকে বাড়ির বেসমেন্টে নতুন বিপদ শুরু হয়। পানির শব্দে ইভলিনের ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে দেখে পুরো বেসমেন্টে পানি ভরে গিয়েছে। ভাঙা পাইপ থেকে ঝর্ণার মতো পানি নিচে পড়ছে। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ঠিক তখনই তার চোখ পড়ে শিশুর সাউন্ডপ্রুফ বক্সের দিকে। বক্সটা খোলা দেখে তার বুক কেঁপে ওঠে, কিন্তু আশ্চর্যজনকভাবে ভিতর থেকে কোনো কান্নার শব্দ আসছে না। ধীরে ধীরে এগোতেই সে দেখে বক্সের সামনে একটি দানব দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে ইভলিং যেন জমে যায়। তার মনে হয় হয়তো সব শেষ, হয়তো দানবটি তার শিশুকে ইতিমধ্যে খেয়ে ফেলেছে। দূর থেকে বক্সটা দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না। তবু একজন মায়ের সাহস তাকে এগোতে বাধ্য করে। সে ধীরে ধীরে পানির ভিতর দিয়ে বক্সের দিকে হাঁটে, কিন্তু ঠিক তখনই দানবটিও পানির ভিতরে নেমে পড়ে, কিন্তু কোনো শব্দ না পেয়ে বিভ্রান্ত হতে থাকে। অবশেষে বক্সের কাছে গিয়ে ইভলিং ভিতরে তাকায়। শিশুটি বেঁচে আছে সম্পূর্ণ নিরাপদে। ভাগ্য ভালো সে একটুও শব্দ করেনি, আর সেই নীরবতাই আবারও তাদের বাঁচিয়ে দেয়। বেসমেন্টে এখন মৃত্যুর ছায়া ঘুরে বেড়াচ্ছে। ইভলিন দ্রুত শিশুটিকে কোলে তুলে নেয় এবং এক কোণে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। চারপাশে পানি, অন্ধকার আর সেই ভয়ঙ্কর উপস্থিতি। দানবটি বাড়ির ভিতরেই ঘুরে বেড়াচ্ছে, যেন অদৃশ্য মৃতদূত। শিশুর সামান্য কান্নাও সবকিছু শেষ করে দিতে পারে, তাই ইভলিন শ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে থাকে। এদিকে মাঠের পাশে রিগান ও মার্কাস অপেক্ষা করছে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু লি ফিরছে না। দীর্ঘ অপেক্ষায় রিগানের মনে সন্দেহ জাগে, হয়তো তার বাবা আর ফিরবে না। সে সিদ্ধান্ত নেয় একাই সে বাড়ি যাবে, কিন্তু মার্কাস এখনো বিশ্বাস হারায়নি। তাই সে রিগানকে থামাতে যায়। ঠিক সেই মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটে। শস্যভর্তি বিশাল ট্যাঙ্কের দরজা হঠাৎ খুলে যায়, সাথেই মার্কাসও ভিতরে পড়ে যায়। আর পড়ার সময় তার মুখ থেকে জোরে শব্দ বেরিয়ে যায়, আর সেই শব্দই বিপদ ডেকে আনে। বাড়ির ভিতরে থাকা দানবটি সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যায়। ফলে ইভলিন আপাতত বেঁচে যায়, কিন্তু এখন মৃত্যুর মুখে মার্কাস। ট্রাঙ্কের ভিতরের শস্য বালির মতো আচরণ করছিল। যত নড়ছিল ততই সে ডুবে যাচ্ছিল। আতঙ্কে তার শরীর আরো দ্রুত নিচে নামতে থাকে। ভাইকে এভাবে হারাতে রিগান রাজি নয়। সে দ্রুত ট্যাঙ্কের দরজা ভেঙে ভিতরে ফেলে দেয়, তারপর নিজেও ঝাঁপ দেয়। ঠিক যখন মার্কাস পুরোপুরি ডুবে যাচ্ছিল, রিগান তাকে শক্ত করে ধরে টেনে তুলে। এবার দুজন মিলেই ভাঙা দরজার উপর বসে পড়ে। সেই দরজাই এখন তাদের ভাসিয়ে রাখে। শস্যের ট্যাঙ্কের ভিতরে রিগান ও মার্কাস কোনোভাবে টিকে আছে, কিন্তু তাদের নড়াচড়ার শব্দ আর চুপ করে থাকেনি। দানবটি সেই শব্দ শুনে ফেলে। মুহূর্তের মধ্যেই সে মাঠ চিরে শস্যের ট্যাঙ্কের দিকে ছুটে আসে, বিদ্যুতের গতিতে সরাসরি তাদের দিকে। দূর থেকে পুরো দৃশ্যটা দেখে ফেলে লি। দানবের দৌড়ের দিক বুঝেই তার বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় তার সন্তানরা ট্যাঙ্কের কাছেই আছে, তাই এক সেকেন্ডও নষ্ট না করে সে দ্রুত সেই দিকে এগোতে শুরু করে। এদিকে ট্যাঙ্কের ভিতরের পরিস্থিতি আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে। রিগান মার্কাসকে ডুবে যাওয়ার থেকে বাঁচালেও এত শব্দ হয়ে যাওয়ায় চারপাশে নীরবতা ভেঙে যায়। আর এই পৃথিবীতে নীরবতা ভাঙা মানেই মৃত্যু কাছে চলে আসা। মুহূর্তের মধ্যেই দানবটি সর্ষে ট্যাঙ্কের ভিতর লাফ দেয়। অন্ধকারের ভেতর তার বিশাল ছায়া রিগান ও মার্কাসের উপর পড়ে,
চারপাশের শস্য নিচে ডুবে যাবার ভয়, পালানোর কোনো পথ নেই। সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে। রিগানের হিয়ারিং অ্যাম্পলিফায়ার থেকে হঠাৎ তীক্ষ্ণ উচ্চ ফ্রিকোয়েন্সির এক শব্দ বেরোতে শুরু করে। শব্দটা এতটাই কড়া যে বাতাস কেঁপে ওঠে। দানবটি থমকে যায়। তার অতিবেদনশীল শ্রবণ শক্তি এই তীক্ষ্ণ তরঙ্গ সহ্য করতে পারে না। সে আক্রমণ করার বদলে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং মাথা নাড়াতে নাড়াতে পিছিয়ে যায়, আর শেষ পর্যন্ত পালিয়ে যায় সেখান থেকে। মৃত্যুর মুখ থেকে আবারও ফিরে আসে দুই ভাই বোন। এবার রিগান ও মার্কাস দ্রুত ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় লি সন্তানদের জীবিত দেখে তার চোখে স্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ইভলিন বাড়ির সিসিটিভি রুমে বসে পুরো ঘটনাটা নিঃশব্দে দেখছিল আর প্রতিটি মুহূর্তে শ্বাস আটকে রেখেছিল। লি বুঝতে পারে সব শেষ হয়নি, দানবটি এখনো আশেপাশেই আছে। সে দ্রুত বাচ্চাদের গাড়ির দিকে যেতে ইশারা করে এবং নিজেই একটি কুড়াল হাতে নিয়ে চারিদিকে নজর রাখতে থাকে। কিন্তু বিপদ তার ধারণার চেয়েও কাছে ছিল। হঠাৎই পেছন থেকে দানবটি ঝাঁপিয়ে পড়ে। লি ঘুরে তাকানোর আগেই তার ধারালো নখের আঘাতে সে দূরে ছিটকে পড়ে যায়। মুহূর্তেই যেন পরিস্থিতি বদলে যায়। বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মার্কাস চিৎকার করে ওঠে, আর সেই একটুকু শব্দই যথেষ্ট ছিল। দানবটি সঙ্গে সঙ্গে অবস্থান ধরে ফেলে এবং রিগান ও মার্কাসের দিকে এগোতে শুরু করে। ঠিক তখনই রিগানের হিয়ারিং অ্যাম্পলিফায়ার থেকে আবারও সেই তীক্ষ্ণ ফ্রিকোয়েন্সি শব্দ বের হতে থাকে। দানবটি এবার যন্ত্রণায় থমকে যায়, কারণ এটাই ছিল একমাত্র প্রতিরক্ষা। কিন্তু শব্দটা রিগানের নিজের কানেও অসহ্য ব্যথা দিচ্ছিল। তাই বিভ্রান্ত হয়ে সে মেশিনটা বন্ধ করে দেয়। সে জানতো না এই শব্দটাই ছিল দানবটির সবচেয়ে বড় দুর্বলতা। অজান্তেই সে নিজের নিরাপত্তার ঢাল সরিয়ে দেয় এবং সুযোগ পেয়ে দানবটি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে লি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সন্তানদের সামনে মৃত্যু এগিয়ে আসতে দেখে সে বুঝতে পারে সরাসরি লড়ে জেতা সম্ভব নয়। তার সামনে এখন একটাই পথ। দূর থেকে সে রিগানের দিকে তাকিয়ে ইশারায় বলে, আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাইয়ের মৃত্যুর জন্য তোমাকে কখনোই দোষ দেয়নি। আমি যতক্ষণ আছি তোমাদের কিচ্ছু হতে দেব না। রিগানের চোখ এতে ভিজে ওঠে, আর ঠিক তখনই লি হঠাৎ জোরে চিৎকার করে ওঠে। সেই শব্দ শুনে দানবটি দিক বদলে তার দিকে ছুটে আসে এবং এক ঝটকায় দানবটি লির উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের সন্তানদের বাঁচানোর জন্য লি নিজের জীবন উৎসর্গ করে। চোখের সামনে নিজের বাবাকে এইভাবে হারিয়ে রিগান যেন ভেঙে চুরমার হয়ে যায়। এতদিন তার মনে একটাই প্রশ্ন ছিল, বাবা কি তাকে সত্যি বিশ্বাস করেন? ছোট ভাইয়ের মৃত্যুর পর থেকে সে ভেবেছিল বাবা হয়তো তাকে আগের মতো দেখেন না, হয়তো মনে মনে তাকে দোষ দেয়। কিন্তু শেষ মুহূর্তের সেই ইশারা, সেই নিঃশব্দ ভালোবাসার বার্তা সব ভুল ভেঙে দেয়। সে বুঝতে পারে তার বাবা কখনোই তাকে দোষ দেয়নি, বরং সব সময় তাকে ভালোবেসেছিলেন, রক্ষা করতে চেয়েছিলেন। এই সত্যটা বুঝতে পেয়ে তার বুক আরো ভারী হয়ে ওঠে, কারণ এখন সে জানে ভালোবাসা ছিল সব সময়, কিন্তু তা সে বোঝার আগেই সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। লির আত্মত্যাগের পর দানবটি ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। বাড়ির ভেতরে সিসিটিভি রুমে ইভলিন পুরো ঘটনাগুলি দেখছিল। নিজের চোখের সামনে স্বামীকে হারানোর সেই দৃশ্য তাকে ভেঙে দেয়। তবুও সে ভেঙে পড়ার সুযোগ পায় না, কারণ এখন তার বাঁচার একটাই কারণ, তার সন্তানরা। কিছুক্ষণ পর রিগান মার্কাসকে গাড়িতে করে নিয়ে বাড়ি ফিরে আসে এবং দরজা খুলতে ইভলিন ছুটে এসে তাদেরকে জড়িয়ে ধরে। তারা বেঁচে আছে, এইটুকুই এখন সবচেয়ে বড় স্বস্তি। পরিবার আবার একসঙ্গে দাঁড়ায়, কিন্তু এবার লিকে ছাড়া। তবে শান্তি বেশিক্ষণ টেকে না। অল্প সময়ের মধ্যেই তারা দেখতে পায় দানবটি আবার বাড়ির দিকে এগিয়ে আসছে। সবাই তাই দ্রুত ভিতরে ঢুকে আশ্রয় নেয়। শোক করার সময় নেই, বেঁচে থাকাই এখন প্রথম কাজ। ভিতরে গিয়ে রিগান ও মার্কাস তার ছোট ভাইকে নিরাপদে দেখে স্বস্তি পায়। ঠিক তখনই রিগানের চোখে পড়ে তার বাবার গবেষণার নোটগুলোর উপর। মানচিত্র, চিহ্ন, হিসাব সবকিছু ঘুরে ফিরে এক জায়গায় এসে থেমেছে। তার ক্লিয়ার ইমপ্ল্যান্ট। সে বুঝতে পারে তার বাবা দিনের পর দিন চেষ্টা করেছিলেন এই যন্ত্রটা তৈরি করার জন্য। কেবল শুধু সে শুনতে পারে, বুঝতে পারে, আর হয়তো একদিন এটি তাদের বাঁচার চাবিকাঠি হয়ে ওঠে। বাবার শেষ ইচ্ছা আর অগাধ বিশ্বাস একসঙ্গে মনে পড়তেই রিগানের চোখ ভিজে ওঠে। কিছুক্ষণ পর দানবটি সরাসরি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে ইভলিন, হাতে বন্দুক। কিন্তু সে জানে এই অস্ত্র প্রায় অকার্যকর। দানবটির শক্ত চামড়া গুলিকে সহজেই সহ্য করতে পারে। আবারও ঘরটা মৃত্যুর ভয়ে ভারী হয়ে ওঠে। ঠিক তখনই রিগানের মাথায় এক ঝলক চিন্তা আসে। সে মনে করে তার হিয়ারিং মেশিনের সেই তীক্ষ্ণ হাই পিচ ফ্রিকোয়েন্সি, আগেও সেই শব্দে দানবটি পিছিয়ে গিয়েছিল, আর বাবার গবেষণার নোটেও একই ইঙ্গিত ছিল। এটাই হয়তো সেই দানবের সবচেয়ে বড় দুর্বলতা। বুঝতে পেয়ে রিগান দ্রুত কানের মেশিনটি আবার চালু করে। এবার মুহূর্তের মধ্যেই সেই তীক্ষ্ণ ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়ে। এতে রিগানের কানেও অসহ্য ব্যথা শুরু হয়। কিন্তু দানবটির প্রতিক্রিয়া আরো ভয়ঙ্কর।
সে যন্ত্রণায় ছটপট করতে থাকে, যেন শব্দের তরঙ্গ তার শরীর ভেদ করে ভিতরে আঘাত করছে। রিগেন এবার পুরোপুরি নিশ্চিত থাকে যে এই শব্দই তাদের দুর্বলতা, তাই সে দ্রুত মেশিনটিকে একটি মাইক্রোফোনের সঙ্গে যুক্ত করে দেয়। ফলে এর ফ্রিকোয়েন্সি আরো তীব্র হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে দানবটির যন্ত্রণা আরো কয়েক গুণ বেড়ে যায়। প্রথমবারের মতো শিকার নয়, তারা যেন শিকারীকে কাঁপতে দেখছে। তীব্র ফ্রিকোয়েন্সির চাপে দানবটি অসহায় হয়ে পড়ে। সে যখন যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন তার মাথার খোলস ধীরে ধীরে খুলতে শুরু করে। খোলস পুরোপুরি খুলতেই তার আসল দুর্বল মুখ উন্মুক্ত হয়ে যায়। আর এই সুযোগ হাতছাড়া করে না ইভলিন। শটগান তুলে সে এক মুহূর্ত দেরি না করে সরাসরি দানবটির মুখে গুলি করে। একটি বিস্ফোরণের শব্দ আর সঙ্গে সঙ্গেই দানবটি নিথর হয়ে যায়। এই প্রথমবার তারা একটি দানবকে হত্যা করতে সক্ষম হয়। কিন্তু বিপদ এখনো শেষ নয়। গুলির শব্দ আশেপাশে ছড়িয়ে পড়ে। দূরে আরো দুটি দানব সেই শব্দ শুনে বাড়ির দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার ইভলিন আর রিগান ভয় পায় না, কারণ তারা এখন জানে দানবগুলোর দুর্বলতা কি। হাই পিচ ফ্রিকোয়েন্সি এখন সেটাই তাদের অস্ত্র। রিগান মাইক্রোফোনের ভলিউম পুরো বাড়িয়ে দেয়, আর ইভলিন বন্দুক হাতে প্রস্তুত হয়ে দাঁড়ায়, মা আর মেয়ে একসাথে। তো এভাবেই আজকের এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং গল্পের দ্বিতীয় পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।